নমস্কার, চলে এলাম সন্ধ্যাবেলায় সারেগামা কারওয়ান। আজকের একটু অন্যরকম আমরা অনুষ্ঠানটা করি, কারণ সন্ধ্যা 7টা থেকে বিকেল 4টে আসতে পারিনি, কারণ চাপ ছিল আজকে, অনলাইনের চাপ। তো যাই হোক, আমরা ছোট্ট ছোট্ট গল্প করতে করতে আমরা এগিয়ে যাই। আজকে টক শো থাকবে, টক শোয়ের সঙ্গে আজকে আমরা ফোন বেশ কিছু নেব, কিন্তু প্রোগ্রামের মধ্যেও থাকব। তাই অনেকের একটা আর্গুমেন্টস থাকেই প্রতিদিন চেম্বারে আসার পর, তারা বেশিরভাগই বলে স্যার ফোনে পাই না, টিভি চ্যানেলে প্রচুর ফোন করি। কিন্তু আপনাদের বলে দিই যে অনুষ্ঠানটা শুরু হওয়ার 15 মিনিট অবধি, 15 মিনিটস অবধি মোটামুটি খালি থাকে। তারপর থেকে হয় কি যে আর খুব একটা লাইন পাওয়া যায় না, তখন সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়ে, দৌড়াদৌড়ি শুরু করে দেয় ফোন নিয়ে। এবং এই এত বড় পশ্চিমবাংলায় যদি মুষ্টিমেয় কিছু লোক আমাদের অনুষ্ঠানটা দেখে, তাহলেও তো আর আমাদের অনুষ্ঠান মানে সবাই ফোনে আসে, আর ফোনে এলে কেন তাদের অভ্যাস করে দিই, এই তখন শুরু হয়ে গেল। তো যারা এই 15 মিনিটের মধ্যে অবধি মানে কোনোদিন কল করে পাননি, তারা চলে আসুন, তো দেখবেন ফোন পেয়ে যাচ্ছে। 15 মিনিট পর কিন্তু চাপ হয়ে যায়। নমস্কার, কে আছেন কলে, বলুন। হ্যালো। হ্যালো দাদা ভাই, আপনার মানে আপনার তো গানের গলা খুব ভালো, আপনার গানগুলো শুনতে খুব ভালো লাগে। আর ওই মানে আপনি তো হিন্দি খুব সুন্দর বলেন। আপনি হিন্দি এত শিখিয়েছেন কোত্থেকে? আর আমিও গানে নিউজ জানেন তো, আমারও গানে ডিগ্রি আছে। ও তাই জন্য আপনি গানের দিকে এত ঝোঁকটা বেশি আপনার দিদি ভাই। তা একদিন আসুন না, আপনার কয়েকটা গান একটু রেকর্ডিং করে আমাদের স্টুডিওতে যদি একটু আসেন আমাদের গরিবখানায়। কোথায় থাকেন দিদি ভাই? আমি থাকি সিঙ্গুরে। সিঙ্গুর থেকে প্রতিদিন আমার প্রেজেন্ট আছে, প্রতিদিন, মানে দু একটা বললে হবে না, এক ঝাঁক, এভরি ডে। তো আপনাকে অনুরোধ রইল দিদি ভাই, আপনি এই বয়স অবধিও যে গান ধরে রেখেছেন, গান ভালোবাসেন, এটা অনেক বড় ব্যাপার। তো একটা দিন আসুন আমাদের স্টুডিওতে, আসুন আসুন আসুন, একটা দিন আপনার নিমন্ত্রণ রইল। হ্যাঁ, সামনে দেখিনি, কিন্তু আমার কিন্তু শ্রদ্ধা ভক্তি ভাব হয়েই যাচ্ছে আপনার উপরে, মায়াকে দিকে দেখে দেখে। না, আপনাদের মতো মানুষের আশীর্বাদ পাই, বাস দিদিভাই সেবা করে যাচ্ছি যে কটা দিন আছি। তো না না, একদম ইচ্ছা নেই দিদিভাই, ওই দীর্ঘায়ু মানে অনেক কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। তো কম সময় অবধি বেঁচে থাকতে চাই, কিন্তু আপনাদের সঙ্গে এইভাবে আশীর্বাদ নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। তো যখন শুনিয়েই দিলেন যে আপনি গান ভালোবাসেন, তো গানটা আমার আর খুব একটা গাওয়া হয় না দিদিভাই, জানে, কারণ সেই ছোটোবেলাটা থেকে মানুষ হয়েছে বিশ্বভারতীতে, তা শখ ছিল গান বাজনা নিয়েই, তা বড় হয়েছি। কিন্তু তারপরে আর ওই গান প্রফেশনটা রাখতে পারিনি, কারণ বাড়িতে চাপ দেওয়া শুরু হলো যে গান বাজনা করে যদি খেতে না পাই, এমন এমন সব কথাবার্তা বলতে শুরু করলো বন্ধু বান্ধবরা। তো যার জন্য আবার পড়াশোনাটা ট্রেড চেঞ্জ করে আমাকে আজকে এই দিকে চলে আসতে হয়েছে। তবে এটুকু ঠিক, তবে না না, কিন্তু ইচ্ছাটা ভালো, এখনো ইচ্ছাটা আছে, মাঝের মধ্যে গেয়ে ফেলি। ভালো গাইতে পারি না আপনাদের মতো, আর সেই অভ্যাসটা নেই, প্র্যাকটিস নেই, কিন্তু চেষ্টা করি, ভালো লাগে, ভালো লাগার জন্য গান করি। ঠিক, ভীষণ ভালো লাগছে যে আজকে অনুষ্ঠানের শুরুতেই একটা গুণী মানুষের সঙ্গে আলাপ হয়ে গেল। তবুও আপনার সুস্থ কামনা করি, আপনি ভীষণ ভালো থাকুন। একদিন সময় করে আসা হোক দিদিভাই, আপনাকে একটু চোখে দেখতে চাই, কেমন? ধন্যবাদ, ভালো থাকবেন। তো এইরকম মানুষদের নিয়েই আমার চলা আর কি, সত্যি কথাই তাই, কোনোদিন বলা হয়নি আপনাদের কাছে। যদি ডাক্তার না হতাম তাহলে হয়তো কোনো একটা শিল্পী হতাম, কারণ একদম ছোটোবেলা থেকে তো এগুলো নিয়েই বড় হয়েছি, কিন্তু তবুও গ্রহচক্র কপালে নেই, আর কি করব আমি। তো সেখানে তাই যারা গান ভালোবাসে, গান গায়, তাদের প্রতি একটা আলাদা প্রেম বলুন, ভালোবাসা বলুন, সেটা তৈরি হয় মন থেকে, যে এখনও গানটা চর্চা করে, এত ভালো গাইতে পারে, মানে খুব অবাক হয়ে তাদের গান শুনি, ইচ্ছে হয় যারা শোনাতে চায়, আর যারা শোনায় না তাদের কি করব। তবুও
আপনাদের তো বলে রেখেইছি, কতবার বলেছি যে আপনি যদি সত্যি গান ভালোবাসেন, আপনি যে কোনো দিন একদম অবারিত দ্বার চলে আসুন স্টুডিওতে। এর জন্য কোনো রকম টাকা পয়সা কিছু নেই না। এরকম কত বাচ্চারা আসে, তাদের চান্স দিই, হোক, ট্যালেন্ট আছে যখন বড় হোক। আর বড়রা যারা চাইছেন চলে আসুন একদিন, কেমন? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, বলুন বলুন। এই শোটা কি লাইভ হচ্ছে? হ্যাঁ, সরাসরি হচ্ছে। বলছিলাম আমি একটু কথা কি ব্যাপারে? বলছিলাম আমার খুব ঘুম হয়। দারুণ ব্যাপার। বাড়ির লোককে সবাইকে একসঙ্গে ডেকে বলুন আপনাকে প্রাইজ দিতে। মানে এইরকম আজকের ডেটে সেই কুম্ভকর্ণ মারা যাওয়ার পর আর দ্বিতীয় একটা লোক পাওয়া যায়নি, আমি আপনাকে খুঁজে পেলাম, তাই না? যে সারাদিন ঘুমাতে পারে, এই এত দেশে গরম, মানে আমরা পুরো হাফ বয়েল ডিমের মতো অবস্থা হয়ে যাচ্ছে আমাদের। তো দিদিভাই, আপনি এই গরমের মধ্যেও ঘুমাতে পাচ্ছেন, আপনাকে খুঁড়ে খুঁড়ে নমস্কার। আপনি কি করে পারেন প্লিজ আমাকে একটু পলিসিটা বলুন। আমিও 4টে পেশেন্টকে বলবো, আমি নিজেও সেই পলিসিটা ইউজ করব। আপনি কি করে ঘুমান প্লিজ দিদিভাই বলুন আজকে। সে তো আমি জানি না, ওর জন্যই আপনাকে বলছিলাম এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক, মানে আমি নিজেও চেষ্টা করি তবু। মানে চেষ্টা করেন ঘুমাবার জন্য? না না না, চেষ্টা করি না ঘুমোবো। এটা আবার হয় নাকি? কি যে আজে বাজে বলেন। আমরা চেষ্টা করছি, পয়সা খরচা করছি, ঘুমের পেছনে লোকের হাজার হাজার নয় লাখ লাখ টাকা খরচা করে, ভগবান একটু ঘুম দাও একটু ঘুম দাও, কতবার ডাকতে হয় রাত্রেবেলা জানেন? মানে মাঝরাতে ঘুম ভেঙে গেছে, সে আর ঘুম আসছে না, পাশে গল্প করার লোক নেই, কেউ নেই, এই মাঝরাতে কি করবে লোকটা? আর আপনি বলছেন আমি জেগে থাকতে চাই। কেন দিদি ভাই, কেন এই অত্যাচার নিজের প্রতি? কেন এই রকম মানুষ? বিশ্বাস করুন আমার 24 বছরে খুঁজে পাই নেই আমার ক্যারিয়ারে। আপনি একদিন আসবেন চেম্বারে প্লিজ, আপনার থেকে অনেক কিছু জানার আছে আমার। আপনি সারাদিনে কি খান, আচ্ছা আপনার বিছানাটা কেমন, আপনার বিছানায় কি নরম গদি না শক্ত গদি, আপনি পাখা চালিয়ে ঘুমান না এসি চালিয়ে ঘুমান, অনেক কিছু ইনফরমেশন নিয়েছে। প্লিজ দিদিভাই একদিন আসুন, ঠিক আছে? আপনার নিমন্ত্রণ হলো, কোনো ফিজ লাগবে না, আপনার সাথে আমি একটু গল্প করব অনেক কিছু জানার জন্য। আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক, থ্যাংক ইউ আসার জন্য, মানে নিমন্ত্রণটা নেবার জন্য। তাহলে বন্ধুগণ, এখনও বুঝতে পারছেন যে আমাদের দেশে কুম্ভকর্ণ মারা যেতে পারে, রাম রাজত্ব চলে যেতে পারে, কিন্তু না, তারপরও এখন অনেক মানুষ আছে যারা জেগে থাকার জন্য পয়সা খরচা করতে। আমি জেগে থাকবো কি করে? চোখে সরষে তেল, কেরোসিন তেল, মোবিল, অনেক কিছু ঘষে দিয়েও তবু জেগে থাকতে পারছে না। এই দিদিভাই ঘুমোতে পারেন। অসম্ভব সুন্দর একটা গুণ পেয়েছেন উনি, সেটা জেনেটিক্যালি হোক বা, আচ্ছা এই গুণটা কিসের? মানে ভালো গাইতে পারলে, ভালো পড়াশোনা করতে পারলে আমরা বলি সরস্বতী গলায় বসানো। আচ্ছা অনেক পয়সা থাকলে বলি লক্ষ্মী ঘরে বসানো। আচ্ছা ঘুমোতে পারে, তাহলে কি বলবো মানে কুম্ভকর্ণ ওনার মাথায় বসানো? মানে এটা বলা যায় তো? না, আমি ঠিক ব্যাপারটা ক্লিয়ার করে উঠতে পারি যেন প্রথমবার আমার 24 বছর কেরিয়ারে এরকম একটা মানুষ খুঁজে পাওয়া হলো যে স্বয়ং ভগবান কুম্ভকর্ণ, মানে রামরাজ্যতে ব্যবহৃত, তখন তো সবাই ভগবান ছিল। তো আপনার সহায় হন, আপনি একদিন আসবেন, আপনার ইন্টারভিউ নেব, আপনি কি করে পারেন, হাউ ইট পসিবল ইন দিস ডে। এই গরমের মধ্যে ভারতবর্ষের প্রতিটি লোক হাফ বয়েল ডিম বললে খুব খারাপ অবস্থা হবে, একদম শুকনো হাওয়াই চটির মতো অবস্থা তাদের, ঠিক? তারা যে এই গরমের মধ্যে ঘুমাতে পারছে না, আপনি ঘুমাচ্ছেন, ইটস এ টিপিক্যাল ডিফারেন্ট থিংস। আই লাইক ইট রিয়েলি। নমস্কার, বলুন বলুন। হ্যাঁ আমি একজন আপনার পুরো পাচ্ছি। বলছি স্যার, মানে আমার শরীরে এত গরম গোটা উঠে গেছে, মানে একটা সুস্থ জায়গা নেই, করবো সেটা তো সলিউশনটা কি হয়েছে বলুন, কি হচ্ছে? মানে গরমে গোটা গোটা উঠছে শরীরে? প্রচুর গরম গোটা উঠেছে, মানে ছুটতে পারছি না, এত ব্যথা। হ্যাঁ ঠিক, ফোঁড়ার মতো ব্যথা হয় ওগুলো। আপনাকে একটা ছোট্ট জিনিস বলে দিই, একটা ছোট্ট জিনিস শুনে নিন, এগুলো গরমের সময় হয়, ঠিক? আপনি অন্তত আগামী 15 দিন অবধি আম খাবেন না, কারণ আম খেলে এটা বাড়ে। না, তবে একটা কথা বলছি শুনুন, আমি আজকে 1-2 মাস ধরে এরকম ভুগছি, তবে এতদিন পর্যন্ত আমি অন্য কিছুই খাইনি, তবে আজকে সামান্য কিছু খেয়ে ফেলেছি, আর কিছু না, মানে একটু জোর জবরদস্তি খেয়েছি। না, যারা এই গরমে আম খাচ্ছে তাদের গায়েতেই ফোঁড়া বেরোবে, এইরকম গোটা গোটা বেরোবে। কেন? কারণ আম হচ্ছে হাই প্রোটিন ফ্রুট একটা,
আচ্ছা এবং শরীরে যাবার পর কারোর দেখবেন আমাশা হয়ে আম বাইরে আসার চেষ্টা করছে, কারো গায়ে আম বাত হয়ে, কারো গায়ে অ্যালার্জি হয়ে, কারোর যন্ত্রণা হয়ে জমে রয়ে যাচ্ছে। মানে আম শরীরে গেলে তার একটা সাইড এফেক্ট সে বুঝতে পারবে। তো আপনাকে যে ঘরোয়া টোটকাটা বলে দিচ্ছি সেটা করতে থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলায় আপনি 2টো করে নিম পাতা একটু কাঁচা হলুদ খাবেন। আর দ্বিতীয় আরেকটা কাজ আছে, শুধু খেলেই হবে না, এটা তো ভেতর থেকে ব্লাডকে ফিল্টার করবে। দ্বিতীয় হচ্ছে নিম, হলুদ আর ফিটকারি, তিনটেকে না সমপরিমাণ নিয়ে ভালো করে বেটে একটা বড় জামবাটি নিয়ে তাতে বেশি করে জল দিয়ে মেশান। ওই যে জলটা আছে না, ওইটা স্নান করার আগে ভালো করে বডিতে একদম মেখে নিয়ে একটু শুকিয়ে নেবেন হাওয়ায় ঘুরে, তারপরে স্নান করতে যাবেন। দেখবেন আপনার 3-4 দিনের মধ্যে এই গোটা যে উঠেছে চলে যাবে। ঠিক আছে? কিন্তু আম খাওয়াটা বন্ধ করুন আর ডিম খাওয়া বন্ধ করুন, কারণ এই গরমে মানুষ নিতে পারছি না আমরা। ঠিক আছে, ওকে, চলুন। আমি লাইফে এই প্রথম হয়েছে আমার। আরে আপনি মন থেকে চাইছিলেন আজকে, তাই হয়েছে। আপনি মন থেকে রোজ চান না, আপনি রোজ বসে দেখতেন। আমারও তো ইচ্ছা করতো যে আপনার সঙ্গে একটু কথা বলি, কিন্তু আপনি ফোন করতেন না, কি করে হবে বলুন? আপনার সঙ্গে তো হাইফাই কথা হয় আমার সঙ্গে, আপনার কথাগুলো ভীষণ ভালো লাগে। আমি তো সবসময় আপনার প্রোগ্রামটা দেখি। ঠিক। ওই জন্য বলছি বেশ, আজকে অনুষ্ঠান দেখতে থাকুন। ভীষণ ভালো লাগলো দিদি ভাই, আজকে অনেক নতুন মানুষদের সঙ্গে কথা হচ্ছে। কিন্তু তবুও আমরা আজকে যারা সব একা একা একটা ব্যাপার না, একটা নিস্তব্ধ ব্যাপার চলছে একা একা। তা আজকে আমার এই একা জীবনের মধ্যে মাঝখানে যে আগের দিদিভাই ফোন করলেন, ওনার যুক্তি আমার ভীষণ ভালো লেগেছে যে আমি কম ঘুমাতে চাই। তো আমি একা মানুষ, তো আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যে এইরকম যদি একটা গুণ আমার মধ্যে থাকতো, যে যখন ইচ্ছা হবে একদম সুইচ টেপার মতো আমি এখন ঘুমাবো, ব্যাস ঘুমে গো টু স্লিপ, মানে একদম সাইলেন্ট স্লিপ হচ্ছে। যে এই যে ব্যাপার যেটা দিদিভাইয়ের মধ্যে আছে, চাইলেই ঘুমিয়ে পড়তে পারে, চাইলে, মানে বাসের মধ্যে দাঁড়িয়ে পুকুর ঘাটে গিয়ে বসে আম গাছের গোড়ায় হেলান দিয়ে, মানে এই যে বিভিন্নভাবে ঘুমানোর প্রসেস, এইটা যদি অর্জন করতে পারতাম। কারণ এই একা জীবন, তো একা মানে ভূতের সাথে বাস করা। একদম বিশ্বাস করুন, একা যারা আছে আমার মতো, তারা বোঝে যে একা থাকা এনজয় না, একা থাকা যন্ত্রণা। আমিও ঠিক নিজে এখন বুঝে উঠতে পারি না, কারণ কি যে একটা মনে হয় সেটাই ভেবে উঠতে পারি না। তবে আমার এই গানগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, যেটা খানিকটা শুনে নিই, তারপর আবার আমরা টক শোতে ফিরবো। বেশি শুনবো না, 2 লাইন শুনি, ভালো লাগবে পাবেন। কিন্তু আপনি তো জীবনে একা বলছে, এটাই তো যন্ত্রণা। ওই একা থাকার যন্ত্রণাটাই না আমাকে মানুষকে হাসাতে শেখায়। আমি যখন অনেকের সঙ্গে থাকি তখন আমাকে দেখে বোঝা মুশকিল। আর এটাই শিল্পী, সঠিক শিল্পী, যে ভেতরে যন্ত্রণা থাকলেও তোমার ঠোঁটে আর চোখে যেন কখনো সেই যন্ত্রণা প্রকাশ না পায়। আসল শিল্পীর কথা। ঠিক। তো যাই হোক, আবার কেউ চলে এসেছে, আমরা একটু কথা বলে নিই, তারপর আবার আমরা যাব। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। বলুন। হ্যাঁ, বলছি কি, আমার চোখে 2 চোখে ছানি পড়েছে, বুঝলেন? বুঝলাম। 2 চোখে ছানি পড়েছে। তা এইটার কি আপনার এই ছানি কাটার জন্য আমার অপারেশনের দিকে যাব না? বয়স কত এখন? বয়স কত? আমার 64 বছর। 64। আপনার কি ডায়াবেটিস আছে? সুগার? হ্যাঁ। সুগার আছে? না না না। নেই? না। ভেরি গুড। তাহলে একটা দিন চলে আসুন। কোথায় থাকা হয় আপনার? থাকেন কোথায়? বাড়ি কোথায়? বাড়ি? আমার বাড়ি বীরভূম। বীরভূম? তাহলে আসতে হবে না অত দূর থেকে। আপনি এক কাজ করবেন, আজকেই তো হয়ে গেল, আবার সেই মঙ্গলবার বিকেল 4টের সময় ভিডিও কলিং। আমি দুটো ওষুধ দেবো আর সঙ্গে ড্রপ দেবো, বা ড্রপটা আপনি অনলাইনেও আনিয়ে নিতে পারেন, কারণ অল ইন্ডিয়া বেসিস পাওয়া যাচ্ছে যে ড্রপটা, যেটা ছানি খানিকটা পরিষ্কার হয়ে যায়। ঠিক। খুব ইচ্ছা না হলে অপারেশন করাতে হয় না। তো আমি ড্রপের নাম এর আগেও বহুবার বলে দিয়েছি, আমি আপনাকেও বলে দিচ্ছি, আইসোটাইন ড্রপ। আইসোটাইন, এটা আপনার বাড়িতে যারা আছে তাদেরকে বলবেন আইসোটাইন ড্রপটা একটু গুগলে খুলে দেখতে, মোবাইলে কেমন দেখতে, সেটার কি কি কাজ হয়, কোথায় পাওয়া যায়, আপনি সবটা ডিটেলটা জানতে পারবেন। কতটা কাজ হয়, আপনার কি পুরোটা কাজ হবে কি না, তো সমস্ত জানতে পারবেন। তাই আপনাকে নামটা আমি জানিয়ে দিলাম, আইসোটাইন ড্রপ।
কিন্তু আপনার যেহেতু ডায়াবেটিস নেই বললেন, আর একটা ঘরোয়া টোটকা বলে দিই যেটা করতে হবে। সকালবেলা উঠে গাজর আর লেটুস শাক দুটোকে মিলিয়ে 1 কাপ জুস সকালবেলা খালি পেটে খেতে হবে। গাজর এবং লেটুস শাক, হ্যাঁ লেটুস পাতা, আর লেটুস শাকটা কিরকম? একদম বাঁধাকপির পাতার মতো দেখতে। আচ্ছা ঠিক আছে, না পেলে আপনি আমাকে জানাতে পারেন, আমি আপনাকে স্যাম্পল পাঠাবো। কিন্তু লেটুস শাক গ্রামেগঞ্জের দিকে চাষ হয়, কিন্তু গ্রামেগঞ্জের লোকেরা খায় না, ওটা শহরে রেস্টুরেন্ট হোটেলে চলে আসে, কারণ ওইটা স্যালাডের অনেক দাম, স্যালাড খায়। একদম দেখতে পুরোপুরি বাঁধাকপির পাতার মতো, কেমন? আচ্ছা গাজর আর লেটুস শাকের মিক্স করে রসটা মানে জুস বানিয়ে সকালবেলা 1 কাপ করে খেতে থাকুন। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। আবার যখন দরকার হবে নিশ্চয়ই কল করে নেবেন। তাহলে এমনিভাবে আজকে ছোট্ট ছোট্ট করে আমরা এগোচ্ছি। আজকে চলে আসতে পারেন তারা যারা সারাদিনটা সবার সঙ্গে থাকেন, বাকি সময়টা একা কাটান। কেমন লাগে আপনার? আপনি কিভাবে একা থাকছেন? কারণ এটা নিশ্চয়ই জানেন যে এত বড় বাংলা, এই বাংলায় কয়েক লক্ষ মানুষ একা থাকে, একা মানুষ। তাহলে ভারতবর্ষে ক্রোড়ে দাঁড়াবে গিয়ে ফিগারটা। তাহলে সেই মানুষগুলোর থেকে কয়েকজনের থেকে জানার ইচ্ছে হয় আরো বাকি মানুষগুলোর, যে তারা একা থাকে কিভাবে, কেমন ভাবে থাকে, একা থাকার অনুভূতিটা কি, আপনি কিভাবে এনজয় করেন, না খুব দুঃখে থাকেন, খুব কষ্ট থাকেন, কিভাবে, সেটা তো জানা যেতেই পারে, তাই না? নমস্কার, কে আছেন ফোনে বলুন। হ্যালো, বলুন বলুন। আমার নাম তো আমি আমার হাত না সপ্তাহে 2-3 দিন যন্ত্রণা করে, হাতে শুধু? হ্যাঁ, দুটো হাতে, আর কোথাও? আচ্ছা, এখন বয়স কত? আমার বয়স 20 বছর। মুসুর ডাল খাওয়া বন্ধ করো, ডিমের কুসুম খাওয়া বন্ধ করো, পুঁই শাক খাওয়া বন্ধ করো, আর ঢ্যাঁড়স। এই 4টে জিনিস বন্ধ করতে পারলে যন্ত্রণা ভবিষ্যতে আর নাও হতে পারে। তবু এখন যন্ত্রণার জন্য আমি বলে দিচ্ছি ওষুধের নাম ক্লাসিক। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি তো কলকাতা। আচ্ছা, ওখানে আয়ুর্বেদিক ওষুধের দোকান কিছু পাওয়া যায়? তাহলে লাক্ষা গগ্গুল আর বাতকুলান্তক দুটো ট্যাবলেট, আয়ুর্বেদিক, কোনো সাইড এফেক্ট নেই যার। বাতকুলান্তক আর একটা হচ্ছে লাক্ষা গগ্গুল। এই দুটো ট্যাবলেট দুপুরে খাবার পর, রাতে খাবার পর, বেশি না, দিন 15-র মতো, দেখবেন আপনি রেজাল্ট পেয়ে গেছেন। কিন্তু যে খাবারগুলো বলে দিলাম এগুলোকে রিডিউস করতে হবে লাইফ থেকে। শরীরে হাই প্রোটিন হয়ে গেলে অনেক সমস্যা, শুধু ব্যথা যন্ত্রণা না, আরো অনেক অনেক সমস্যা। তাই প্রোটিন যাতে শরীরে বেড়ে না যায় সেই চেষ্টা করুন, কেমন? ওকে, তাহলে চলে আসতে পারেন আজকের এই শনিবারের সান্ধ্য অধিবেশনে। একা থাকা সেই মানুষ, যে মানুষগুলো রাতের বেলা ব্রহ্মদত্তী, ভূত না পেতনি কাদের সঙ্গে থাকে, একা কেমন লাগে, কিভাবে আছেন আপনি, না মনটাকে শক্ত করে, না মনটাকে নরম করে, কোন উপায় আপনি এখনো বেঁচে আছেন? তাহলে আজকে সারা ভারতবর্ষের কয়েক ক্রোড় মানুষ কিন্তু আপনাকে দেখে সেই ইন্সপিরেশনটা পেত, আর সেই মানুষগুলো আবার নতুন করে বাঁচার নতুন একটা রাস্তা পেত। আপনারা হয়তো জানেন না পৃথিবীতে এরকম একা বেঁচে থাকা মানুষ কত আছে, জানতে ইচ্ছে হয়। কোনোদিন কারোর ইন্টারভিউ পাইনি আজও অব্দি যে একা কিভাবে বাঁচবে, সে কেমন করে। একা বাঁচতে গেলে কি কি জিনিসের প্রয়োজন লাগে? কোদাল লাগে, কাস্তে লাগে, কাটারি লাগে, হাতুড়ি লাগে, না বন্দুক লাগে, গোলা বারুদ, বোমা, কোনটা? না, শুধু একটা গোলাপের দিকে তাকিয়েও তো কেউ বেঁচে আছে, কোনো অস্ত্র নয়। তাহলে সেই উপায়টাই জানতে চাইছি যে কতজন বলে ফোন করে, ডাক্তার বাবু আমি একা আছি। আজকে তাদেরকে আমার ফোনে পেতে ইচ্ছা করছে যে একা কিভাবে আপনি থাকেন, বই পড়ে,
গল্প শুনে, গান শুনে, সিনেমা দেখে? কোনটা? না কারোর কথা ভেবে, না কারোর সাথে ঝগড়া করে? এরকম কত মানুষ আছে জানেন, শুধু শুধু ঝগড়া বাঁধিয়ে, কেন না তার একা সময়টা কেটে যায়। আছে, এটা ভালো লক্ষণ একটা, টাইম পাস করা বলতে পারে। কতজন আছে এরকম? তাহলে কোনটা? আপনি কি কাউকে ভালোবেসে আপনার একাকিত্ব কাটছে, না কারোর সাথে ওই খুনসুটি ঝগড়া করে একাকিত্ব কাটছে? খুব সেন্সিটিভ বিষয়বস্তু আজকে, তাই না? তা আজকে চলে আসতে পারেন ছোট্ট ছোট্ট ফোনে। জানার ইচ্ছে হয় যে একা থাকা মানুষ, একা থাকা জীবন কেমন তারা এনজয় করছে। তো সেই জন্যই না, এরকম প্রতিদিনই তো কোনো না কোনো মেডিকেল টপিক নিয়েই আসি আমি, তাই না? মাঝের মধ্যে তো একটু টেস্ট বদলাতে ইচ্ছে করে, তাই না? তাহলে রূপঙ্কর কি বলছে একটু শুনি না, 2 লাইন শুনি। অনেকের হয়তো জানা নেই যে রূপঙ্কর কি বলছে একলা থাকা নিয়ে। জানতে ইচ্ছা তো করে, তাই আপনাদের মতো আমারও কিন্তু সেই একই কৌতূহল। আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, আমি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, আমি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। না না কাঁদছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই ক্ষতিতেই। তাহলে একলা থাকার ডেফিনেশন কিন্তু রূপমও কিন্তু সুন্দর দিয়েছে, রূপম ইসলাম। তো এই রকম ধরনের গান যারা লাইক করে সেই মানুষগুলো একলা থাকতে ভালোবাসে ভীষণভাবে। কারণ আজকে যারা অনুষ্ঠানে বসে আছেন তাদের একটা ছোট্ট ক্লিপিং দেখাবো। হয়তো আপনারা ভাবছেন যারা সবাই মিলে একসঙ্গে বসে পুরো ফ্যামিলি নিয়ে আজকের অনুষ্ঠান দেখছেন যে একলা একটা মানুষ কি করে বেঁচে থাকতে পারে। হয়তো আপনাদের জানাই ছিল না টপিকটা, যে আমাদের এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে কয়েক কোটি মানুষ একলা বেঁচে আছে, সারা দেশের কোনায় কোনায় বিভিন্ন জায়গায়, যারা রাস্তায় বেরোবার পর আপনি তাদের দেখে চিনতে পারবেন না। ঠিক নচিদার কথার মতোই, যে একলা না থাকার অভিনয়, এটা সুন্দর করে করতে করতে তারা কিন্তু দিনের 12 ঘন্টা কাটিয়ে দেয়। এই 12 ঘন্টা কাটাবার পর তারপর তাদের 2 চোখের কোণ আলতো করে ভিজে আসে। এরপর আবার তো সেই একাকিত্ব, আবার ওই সময়টা পার করা মানুষগুলোর পক্ষে বড় কঠিন হয়ে যায়। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের জানানো থাকলো যে একাকিত্ব কাটানো যায়, বাট হাউ ইট পসিবল। কিন্তু একাকিত্ব থাকার কি কোনো বেনিফিট নেই? কোনোই কি উপকার নেই এটা? যারা একা আছে, যাদের আর কোনো উপায় নেই, তাদের একাই যে কটা দিন বাঁচবে, বেঁচে থাকতে হবে, তাই যদি হয় তাহলে তার বেনিফিট কি? সে কি জীবনে কিছু করতে পারলো, না হেরে গেল? সে কি এগোতে পারলো, না পিছিয়ে গেল? কি আমরা আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখব যে একলা থাকার, একলা বাঁচার হোয়াট ইজ দ্য বেনিফিট। এমন একজন ব্যক্তি অবশ্যই থাকে যে কিনা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার সাথে থাকে, আর সেটা হলো সে নিজেই।
এই পৃথিবীতে বেশিরভাগ লোকেরাই ভিড়ভাড়, হাসি হুল্লোড় এই সমস্ত জিনিসকে ভালোবাসে, কিন্তু এই পৃথিবীতে খুব কম সংখ্যক লোকই রয়েছে যারা একা থাকতে ভালোবাসে। একা থাকাটা কিন্তু কোনো খারাপ ব্যাপার নয়, বরং একা থাকার বহু বেনিফিট রয়েছে। যারা একা থাকতে ভালোবাসে, অর্থাৎ যারা বেশি হাই হুল্লোড় পছন্দ করে না, বেশি ভিড়ভাড় পছন্দ করে না, সেই সকল ব্যক্তিদের মাইন্ড কিন্তু সাধারণ ব্যক্তিদের তুলনায় অনেকটা পাওয়ারফুল হয়ে থাকে। ইনফ্যাক্ট এই সকল ব্যক্তিদের থিঙ্কিং পাওয়ার অনেক ডিপ হয়ে থাকে এবং এদের ব্রেনও অনেক শার্প হয়ে থাকে। আর আজকের এই ভিডিওটিতে আপনি একা থাকার এমন 8টি বেনিফিটকে জানতে চলেছেন যা আগে আপনাকে কেউ বলেনি। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ শেষে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে যা আপনার জীবনকে বদলে দিতে পারে। সো লেটস বিগিন। নাম্বার 1, ইউনিক পার্সোনালিটি। যে সকল ব্যক্তিরা একা থাকতে ভালোবাসে তারা খুবই ইউনিক হয়ে থাকে। এই সকল ব্যক্তিরা সবার থেকে আলাদা হয়ে থাকে। দেখুন, এই কথাটি তো আপনি অবশ্যই কোনো না কোনো সময় অবশ্যই শুনেছেন যে প্রতিটি ব্যক্তিরই মধ্যে কিছু না কিছু গুণ বা ট্যালেন্ট রয়েছে। শুনেছেন, তাই না? কিন্তু সেই গুণ বা ট্যালেন্টকে আপনি আপনার মধ্যে কিভাবে খুঁজে পাবেন? আপনি আপনার সেই গুণ বা ট্যালেন্টকে তখনই খুঁজে পাবেন যখন আপনি নিজের সাথে টাইম স্পেন্ড করবেন। যে ব্যক্তি দৈনিক কাজে ব্যস্ত, যে ব্যক্তি বিশ্বসত্তায় ব্যস্ত, যে ব্যক্তি বিনোদনে ব্যস্ত, সে তো তার নিজের রিয়েল কোয়ালিটিকে, নিজের এক্সিস্টেন্সকেই হারিয়ে ফেলে। সে অন্যের ক্যারেক্টার দ্বারা এতটা এফেক্টেড হয়ে যায় যে সেই ব্যক্তি নিজের ইউনিকনেসকে হারিয়ে ফেলে। কিন্তু যে ব্যক্তি একা থাকতে ভালোবাসে সে তার এক্সিস্টেন্সকে কখনোই হারায় না। এই ধরনের ব্যক্তির এক ডিফারেন্ট ইমেজ থাকে, তার নিজের কিছু রুল থাকে। সে কারো ওপর প্রভাবিত না হয়ে নিজের লাইফকে নিজের মতো করে উপভোগ করে। নাম্বার 2, পজিটিভ অ্যাটিটিউড। যখন আপনি লোকেদের মাঝে থাকা শুরু করেন তখন মনে মনে একে অপরের সাথে কম্প্যারিজন হয়। লোকেরা একে অপরের দুর্নাম করে। কারো মধ্যে যদি কোনো একটি ভালো গুণ থাকে তো লোকেরা সবাই মিলে তার উপর হিংসে শুরু করে। কিন্তু যখন আপনি একা থাকেন তখন আপনি এই কম্প্যারিজন থেকে বিরত হয়ে যান। আপনাকে জাজ করার মতো আর কেউ থাকে না। আর না আপনি কাউকে জাজ করেন যে তার মধ্যে ওই দোষ আছে, আমার মধ্যে এই দোষ আছে। অ্যাট দ্য সেম টাইম যখন আপনি একা থাকেন, নিজের সাথে টাইম স্পেন্ড করেন, তখন আপনি নিজেকে আরো ভালোভাবে বুঝতে শেখেন, নিজেকে জানতে শেখেন, নিজেকে প্রশ্ন করতে শেখেন যে এমন কোন গুণ রয়েছে আমার মধ্যে যা আমাকে অন্যদের থেকে আলাদা তৈরি করে, এমন কি বা আছে আমার মধ্যে যা অন্য কারো কাছে নেই। তো যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন, নিজেকে বুঝবেন, নিজেকে জানবেন, তখন আপনি নিজের মধ্যে এক প্রকার পজিটিভ এনার্জিকে ফিল করা শুরু করবেন এবং আপনি নিজের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। নাম্বার 3, সেলফ রেসপেক্ট। যারা একা থাকতে ভালোবাসে তারা কোনো প্রকারের তর্কে জড়ায় না, কারো ব্যাপারে কোনো খারাপ আলোচনা করে না। তো যদি সে কারো ব্যাপারে খারাপ না বলে তাহলে অন্যরাও তার ব্যাপারে খারাপ বলবে না। যদি আপনি বহু লোক দ্বারা আকৃষ্ট হয়ে থাকেন তো এক্ষেত্রে সেখানে আপনার রেসপেক্ট কমতে শুরু করে, লোকেরা আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। নাম্বার 4, ক্রিয়েটিভ মাইন্ড। একা থাকতে ভালোবাসার লোকেরা ক্রিয়েটিভ মাইন্ডের হয়ে থাকে। আর এটা এই জন্যেই কারণ একা থাকার কারণে তাদের ব্রেন ভাববার জন্য অনেক সময় পেয়ে যায়, কোনো প্রকারের ডিস্টারবেন্স থাকে না, যার কারণে তারা কোনো বিষয়কে ভালোভাবে ডিপলি ভাবতে ও অ্যানালাইজ করতে পারে। নাম্বার 5, সেলফ ডিপেন্ডেন্ট। যে সকল ব্যক্তিরা একা থাকতে ভালোবাসে সেই সকল ব্যক্তিরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকে। এই সকল ব্যক্তিরা কোনো প্রকার কাজে বা ব্যাপারে কারো উপর ডিপেন্ডেন্ট থাকে না। এই সকল ব্যক্তিরা নিজের কাজকে নিজে করতে ভালোভাবে জানে। আর এটা সত্যিই খুবই ভালো একটি গুণ, কারণ আজকাল এই পৃথিবীতে বেশিরভাগ লোকেরাই খুব স্বার্থপর হয়ে থাকে। কারো কাছ থেকে যদি আপনি সামান্য পরিমাণেও হেল্প নিয়ে নেন তো সে আপনাকে সারা জীবন সেটা শোনাতে থাকবে। কিন্তু যদি আপনি একা থাকেন, সেলফ ডিপেন্ডেন্ট হন, তাহলে আপনি আপনার কাজকে নিজেই ভালোভাবে করতে জানবেন। নাম্বার 6, মেন্টালি অ্যান্ড ইমোশনালি স্ট্রংনেস। যে সকল ব্যক্তিরা একা থাকতে ভালোবাসে তারা মেন্টালি এবং ইমোশনালি দুই দিক দিয়েই স্ট্রং হয়ে থাকে, কারণ এরা জানে যে যদি আজ এদের সামনে কোনো প্রবলেম চলে আসে তাহলে তাদেরকে একাই এই প্রবলেম থেকে বের হতে হবে, আমাকে নিজেই এই প্রবলেমটিকে ওভারকাম করতে হবে। আর এটা বারবার করতে থাকার ফলে আপনার মধ্যে কনফিডেন্স বাড়তে শুরু করে এবং আপনি মেন্টালি এবং ইমোশনালিও স্ট্রং হতে শুরু করেন। নাম্বার 7, মোর প্রোডাক্টিভ। একা থাকার 7 নম্বর কোয়ালিটি হলো এই যে এই সকল ব্যক্তিরা অন্যদের তুলনায় অনেক গুণ প্রোডাক্টিভ হয়ে থাকে। একা থাকার কারণে কোনো প্রকার ডিস্টারবেন্স থাকে না, আর না কেউ থাকে বাধা দেওয়ার জন্য। আর এই কারণের জন্যই এই সকল ব্যক্তিরা কোনো কাজে তাদের বেস্ট ইনপুটকে দিতে পারে। এরা কোনো নর্মাল ব্যক্তির তুলনায় কয়েকশো গুণ বেশি প্রোডাক্টিভলি কোনো কাজকে করতে পারে। নাম্বার 8, হাই সাকসেস রেট। যে সকল ব্যক্তিরা একা থাকে তাদের 8 নম্বর কোয়ালিটি হলো এই যে এদের সাকসেস রেট অনেক বেশি হয়। এই সকল লোকেদের সাকসেস হওয়ার চান্স অনেক বেশি হয় অন্যান্য ব্যক্তিদের তুলনায়, কারণ এদের নিজেদের কিছু ফান্ডামেন্টালস রয়েছে।
এদের নিজেদের কিছু রুলস রয়েছে। একা থাকার কারণে এরা নিজেদের উপর ভালোভাবে কাজ করতে পারে, নিজের লাইফকে ভালোভাবে প্ল্যান করতে পারে, নিজের টার্গেটকে সেট করতে পারে, আর নিজেকে বুঝে নিজেকে জেনে নিয়ে যখন কোনো ব্যক্তি কোনো প্ল্যানিং করে, যখন সে জেনে যায় যে তার ক্যাপাবিলিটি কতটা, আমার নিড কি, আমার রিস্ক টেকিং পাওয়ার কতটা, কোন ধরনের অ্যাচিভমেন্ট আমার জন্য সাকসেস, তো এই ধরনের ব্যক্তি অন্য কারো দ্বারা প্রভাবিত না হয়ে এতগুলি গুণকে নিজের মধ্যে কনসিডার করে যখন নিজের গোলের পেছনে ছুটে, তো অটোমেটিক্যালি তার সাকসেস হওয়ার চান্স অন্যদের তুলনায় কয়েকশো গুণ বেড়ে যায়। এবার প্রশ্ন হলো এই যে একা থাকার অর্থ কি এবং কিভাবে আমিও একা থাকবো, একা থেকে নিজেকে স্ট্রং, ক্রিয়েটিভ এবং প্রোডাক্টিভ কিভাবে গড়ে তুলবো। দেখুন, একা থাকার মানে এ নয় যে আপনি নিজেকে একটি ঘরে বন্ধ করে দিন, নিজের পরিবারের থেকে, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের কর্মক্ষেত্র থেকে আলাদা হয়ে যান, এমনটা নয়। একা থাকার অর্থ হলো এই যে সকল নেগেটিভ ব্যক্তিরা আপনার সারাউন্ডিং এ রয়েছে বা যে নেগেটিভ লোকেদের একটি সার্কেল আপনি আপনার লাইফে বানিয়ে রেখেছেন, সোশ্যাল মিডিয়ায় যে ফেক ফ্রেন্ডদেরকে আপনি অ্যাকসেপ্ট করে রেখেছেন, সেই সকল ব্যক্তিদের থেকে আলাদা হয়ে নিজের জন্যে, নিজের ফ্যামিলি, নিজের রিয়েল ফ্রেন্ডদের জন্যে, নিজের গোলের জন্যে, নিজের ড্রিমের জন্যে টাইম স্পেন্ড করা। দেখুন, আমি বলছি না যে সফল হওয়ার জন্যে একা থাকাটা জরুরি, আমি এটা বলছি না, কারণ তাই যদি হতো তাহলে কেউ আর ক্রিকেটার হতে পারতো না, কারণ সেখানে তো টিম ওয়ার্কের প্রয়োজন। কিন্তু যদি আপনি সিচুয়েশনের কারণে একা থাকেন, সিচুয়েশনাল একা থাকা অর্থাৎ কোনো কারণবশত একা থাকেন বা নিজের জন্য প্রতিদিন কিছু সময় বের করেন, যেমন সকালে হয়তো 1 ঘন্টা আগে উঠে পড়লেন এবং নিজের ব্যাপারে ভাবলেন, নিজের জন্যে, নিজের গোলের জন্য কাজ করলেন, এই সময় আপনি কারো ব্যাপারে ভাবলেন না, শুধুমাত্র নিজের ব্যাপারেই ভাবলেন, তো এটাকে বলে একা থাকা বা একান্ত স্বতন্ত্র থাকা। একা থাকার অর্থ হলো নিজের সাথে কানেক্ট থাকা। সবসময় একা থাকা জরুরি নয়, কিন্তু সারা দিনে কমপক্ষে 1 ঘন্টা বা আধা ঘন্টা নিজের জন্য সময় বের করে নিজের লাইফকে অ্যানালাইজ করুন, নিজেকে প্রশ্ন করুন, নিজের মনে উকি দেওয়ার চেষ্টা করুন, নিজেকে জানুন, নিজেকে বুঝুন যে আপনি কি করতে চান আর আপনি করছেন কি। বাইরের জগতের চক্করে আপনার নিজের এক্সিস্টেন্সই শেষ হয়ে যাচ্ছে না তো? আপনার যে ভ্যালুজ রয়েছে, যে সম্মান রয়েছে, তা অন্যের কারণে ডিস্টার্ব হচ্ছে না তো? অন্যের কথা ভাবতে ভাবতে আপনি নিজের ব্যাপারে ভাবাই ভুলে যাননি তো? যদি হ্যাঁ হয়, তাহলে নিজের জন্য সময় বের করুন, সারা দিনে কমপক্ষে 1-8 ঘন্টা সময় বের করুন এবং নিজের ব্যাপারে ভাবতে শুরু করুন। এতে কি হবে? এতে ধীরে ধীরে আপনি নিজেকে বুঝতে শিখবেন, নিজেকে জানতে শিখবেন, নিজেকে বেটার বানাতে শিখবেন। আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। তো বন্ধু, আপনি কি একা থাকতে ভালোবাসেন? নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। অবশ্যই জানান আজকে আপনিও যে আপনি কি একা থাকছেন, কিভাবে থাকছেন, সেটা কোন প্রসেস মেনটেন করছেন আপনি, সেটা আরও অনেক মানুষের মধ্যে আমার মনে হয় যে স্প্রেড করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। নাহলে আজকে এই একা থাকা মানুষগুলো কেউ কেউ তো হাঁপিয়ে পড়ছে আপনাকে দেখে ইন্সপিরেশন পেত, তাই না? তো যাই হোক, আজকে 8336973024 আছি আমি, ডক্টর এস কে সেন। যারা আজকে নতুন আছেন তাদের সঙ্গে পরিচয় করে নিলাম। চলে আসতে পারেন ফোনে, আমরা বিভিন্ন ধরনের টপিক নিয়ে প্রতিদিন এই সময় আসি আর লাইভ কিছু কথাবার্তা হয়। কোনোদিন ব্যথা যন্ত্রণা নিয়ে হয়, কোনোদিন ইনডাইজেশন, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, কোনোদিন মাথার যন্ত্রণা, কোনোদিন টিউমার্স নিয়ে হয়, কোনোদিন ব্রেস্ট ক্যান্সার নিয়ে হয়, কোনোদিন ইউটেরাস ক্যান্সার নিয়ে হয়, পাইলস ফিস্চুলা, অ্যান্ড ভ্যারাইটিস টাইপ অফ ডিসকাশন ইন দিস শো। এটা যদি আপনি আজকের পর থেকে প্রতিদিন শোটা দেখেন কিছুটা সময় করেও, তাহলে অনেক ভ্যারাইটিস পাবেন। এক জিনিস নিয়ে আমরা থাকি না কেন, এতে আমারও যেমন এক্সপিরিয়েন্স বাড়ে, আপনাদেরও বাড়ে। দেখি আজকের কলে কে আছে। নমস্কার, বলুন। নমস্কার, আমি মালদা থেকে রাজীব মল্লিক বলছি। আমার দাদার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন। মানে বুকের ডান দিকে আর মানে পেটের মাঝখানে ব্যথা হচ্ছে। বুকের ডান দিকে আর পেটের মাঝখানে, এই তো টেস্ট করার ব্যাপার আছে বাবা, কাছে ডাক্তার আছে, চলে যাও নিয়ে। এইভাবে এখান থেকে বসে এই ব্যাপারে হেল্প করা যাবে না। কেন? বুকের ডান দিকে অনেক কারণে প্রবলেম হতে পারে। ভেতরে কোনো প্রবলেম থেকে থাকলে সেটার এখান থেকে বসে জানা সম্ভব নয়। তার জন্য প্রথমে এক্সরে, তারপরে সিটি স্ক্যান, আর পেটে ইউএসজি, তারপর সিটি স্ক্যান। ঠিক আছে? ওই জন্য কাছের যে কোনো ভালো ডক্টরের কাছে অবশ্যই ইমিডিয়েট। ওকে। কারণ এই ধরনের প্রবলেমগুলো হুট করে বুকের মধ্যে যন্ত্রণা হচ্ছে না, সেটা গ্যাস অম্বল, অ্যাসিডিটি হলে তাহলে যন্ত্রণা এক জায়গায় হবে না, ডান দিক হবে, মাঝখানে হবে, বাঁ দিক হবে, ইত্যাদি সার্কুলেশন হবে, পিঠের দিকে হতে থাকবে। এটা গ্যাস থেকে হচ্ছে তাহলে বোঝা গেল। কিন্তু এক জায়গায় ফিক্স এভরিডে যন্ত্রণা হচ্ছে, এটা আর কোনো সাধারণ যন্ত্রণা নয়, এটা সামথিং অ্যাবনর্মাল কিছু সমস্যা আছে, সেটার জন্য কিন্তু হতে পারে। রাইট? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি ডক্টর এস কে সেনের সাথে কথা বলতে চাই। বলছি আমি, বলুন। হ্যালো।
হ্যালো, ফোন করেছেন কেন, সমস্যা বলুন। সমস্যা মানে আমি ইয়ে করেছি, নাম লিখেছি, কিন্তু থাইরয়েডের বিষয়ে একটু জেনে নিতে পারছেন কাছে। বলুন। সমস্যা হলো যে আমি থাইরয়েডের জন্য নাম লিখিয়েছি শিলিগুড়িতে। থাইরয়েডের কোন টেস্টটা তাহলে করে যেতে হবে? পৃথিবীতে থাইরয়েডের একটাই টেস্ট হয়, থাইরয়েড প্রোফাইল। থাইরয়েড প্রোফাইল করলেই হবে। আমি 27 তারিখে স্যার নাম লিখিয়েছি শিলিগুড়িতে। দেখা হচ্ছে, চলে আসুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এটা করে তারপরে আমি যাবো, তাই তো? হ্যাঁ, করে নিয়ে আসুন, বা আমি যেখানে বসি আমার চেম্বারের সঙ্গে অ্যাটাচমেন্ট ল্যাবরেটরি আছে, সঙ্গে সঙ্গে আপনাকে করে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, ওখানেও ব্যবস্থা আছে সব রকম টেস্টের। আচ্ছা। হ্যাঁ, উনি ম্যাডাম যখন ফোন করে মনে করে দিলেন, আমি ভুলে গিয়েছিলাম যে শিলিগুড়ি আগামী 27 তারিখ 27 শিলিগুড়িতে। তো যারা নাম লেখাচ্ছেন নিচের নাম্বারে, নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে একটু জানিয়ে দিন যে হ্যাঁ আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাতে চাইছেন। ঠিক। আর যারা কলকাতার চেম্বারে মানে দমদমে দেখাতে চাইছেন, সাউথ কলকাতা থেকে আসতে ভীষণভাবে সুবিধে। যারা মেট্রো অ্যাটাচমেন্টে আছেন তারা তো আরও তাড়াতাড়ি আসতে পারবেন, বাড়ি থেকে কাছাকাছি হবে, কারণ জংশনে সব কানেকশানটাই পেয়ে যাচ্ছেন। দমদম জংশনে নেমে পায়ে হাঁটা পথ, এমন কিছু দূর নয় হনুমান মন্দির। যারা সাউথ কলকাতা থেকে অথবা বাইরের হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বা অন্যান্য জেলা থেকে আসতে চাইছেন, তাদের জন্য কিন্তু সুবিধে দেখেছি আমি যে দমদমে আসলে তাদের ট্রেন পথে যারা আসেন, বিশেষ করে যারা বাস পথে আসছেন তাদেরকে বলবো যে বারাসাত শিশিরকুঞ্জতে একদম ফিটেস্ট। তাহলে আমরা সুন্দর একটা কিন্তু ভিডিও দেখলাম এতক্ষণ, যে 8টা বেনিফিট আছে, তাই না? যে একা থাকা যারা আছে তাদের শরীরের এবং মনের মধ্যে ইমিউনিটি পাওয়ার অনেক বেশি স্ট্রং হয় এবং তারা সাকসেসের পরিমাণ অনেক বেশি। ঠিক, আমরা তার উদাহরণও বেশ কিছু দেখেছি, রতন টাটা, সালমান খান, এরকম এক একটা মানুষ। এবার বলবেন যে ব্যতিক্রম তো আর উদাহরণ হয় না, ব্যতিক্রমিত উদাহরণ হয়। কেন? কারণ এই একা থাকা মানুষগুলোকে দেখেছি যে তারা কোন লেভেলে, কোন চূড়ান্ত পর্যায়ে গেছে, যে দ্বিতীয় কোনো মানুষ ভাবতেও পারবে না যে ওই জায়গায় আবার আমি পৌঁছাবো, তাই না? তাহলে এরা একা থাকা মানুষ। আপনার আমার মতো কোনো একটা দিন তাদেরও স্বপ্ন ছিল যে একটা সুন্দর ছোট্ট সংসার হবে, সংসারে প্রতিদিন অফিস থেকে বিকেল সন্ধ্যাবেলা ফিরবো, সবাই মজা করব, বেড়াতে যাব। তো তাদের মনেও ছিল। তো কিন্তু সবার স্বপ্ন তো সমান হয় না। তো তাদেরও স্বপ্ন আস্তে আস্তে ব্লার হয়ে গেছে, মিশিয়ে গেছে, ধোঁয়াশা। তা এই করতে করতে দেখা গেছে যে তারা ভুলেই গেছে তাদের স্বপ্ন। আর ধীরে ধীরে ভুলতে 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 এখন আর মনেও আসে না। তারা তাদের স্বপ্নটাকে তাদের কাজের মধ্যে দিয়েছে। তাহলে যারা একা আছে, এবার একটু ফর্মে ফিরি। যারাই একা মানুষ, একা আছে, তারা হয়তো খুব গিল্টি ফিল করে, ইস একা আবার বেঁচে থাকা যায় নাকি? সত্যি কাউকে একজন দরকার হয়, কাউকে প্রয়োজন হয় না। আপনার এই একাকিত্বটাকে, এই একাকিত্ব সময়টাকে আপনি যদি আপনার নিজের কাজের মধ্যে আবার কনভার্ট করেন, আপনি দেখবেন আপনার কাজের মধ্যে অবশ্যই ভালো কিছুই দেখতে পাচ্ছেন। কারণ আমি এইটুকু জানি যে কোনো স্টার নয়, কোনো কপাল নয়, কোনো গ্রহ নক্ষত্র তারা আংটি এসব নয়। সবার আগে নিজের ডেডিকেশন নিজের কাজের প্রতি, সেটা যদি না থাকে, অ্যাস্ট্রোলজারের 14 পুরুষের ক্ষমতা নেই আপনার ভাগ্য বদলে দেখাতে পারে। ঠিক। তাহলে আপনার এই একাকিত্বটাকে আপনার কাজের মধ্যে একদম পুরোপুরিভাবে ডিভোট করুন। আপনি দেখুন আপনি কোন জায়গায় ছিলেন, আগামী 1 বছরের মধ্যে আরো কোন লেভেলে পৌঁছে যেতে পেরেছেন। ঠিক। তাহলে আরেকটু আমরা শুনে আসি। মাঝে মধ্যে তো একটু চার্জ হতে হবে, কারণ যারা একা থাকে, ঠিক, যে জন্য মানুষটার বিকল্প নেই, তাই না? তো আজকের অনুষ্ঠানটা যারা ফেসবুকে বা ইউটিউবে কোথাও খোঁজাখুঁজি করবেন, আজকের অনুষ্ঠানটা একা নাম দেওয়া আছে, মানে টাইটেল থাকবে। কারণ এই একা থাকা মানুষগুলো তারা হয়তো ভেবেছিল আমরা জীবনে হেরে গেছি, পাইনি। না, একদমই না। আপনি জিতেছেন, আপনি জিতবেন। জেতার আগে এটা তার প্রস্তুতি। কারণ পরীক্ষার সময় পৃথিবীর প্রতিটা স্টুডেন্ট দেখবেন হই হট্টগোল প্ল্যাটফর্মে, খেলার মাঠে গিয়ে পড়াশোনা করেন, মেলার মাঠে, নিশ্চয়ই না। আপনি একাকিত্ব একটা ঘরের মধ্যে কনসেন্ট্রেশনের সঙ্গে, উইথ কনসেন্ট্রেশন এবং
ভীষণ মনোযোগ সহকারে দেখবেন, একদম একবার বইয়ের পাতা একটা পড়ছেন, পুরো ভেতরে সেভ হচ্ছে একদম, তাই তো? তাহলে এই যে একটা বড় প্রস্তুতি নিতে যাবার আগে, তার মানে একটা মানুষকে একা থাকতে হবে। একটা ব্রাহ্মণ ঘরের বাচ্চা, সে যখন তার পৈতে হবে, তাকেও দেখবেন পৈতে কমপ্লিট হবার আগে তাকেও 3 দিন একা ঘরে থাকতে হয়, তাই তো? ঠিক এমনি করেই প্রতিটা বড় কোনো কার্যের বিবাহ সম্পন্ন হবার আগে দেখবেন বিবাহের পরের দিন ছেলে বা মেয়ে দুজনের মুখ দেখে না, কাল রাত্রি বলে, রিসেপশনের আগের দিন। তাহলে সেখানেও দুজনে আলাদা একা থাকা পারছে না, তাই না? তো এই একা থাকা মানে কিন্তু, যদি দেখেন যে আপনি একা হয়ে আছেন, একা আছেন, তাহলে জানবেন যে এটা আপনার বড় কোনো কার্য সম্পন্ন হতে চলেছে, তার প্রস্তুতি চলছে এটা। পুজোর প্যান্ডেলে মাইক বাজার আগে নিঝুম থাকে, বাঁশ বাঁধা প্যান্ডেল করার আগে অবধি। যখন প্যান্ডেল কমপ্লিট হয়ে যায় তখন একদম চারিদিকে ঝলসাই আলোক রোশনাই আর মাইকের গান বাজনা শুরু হয়ে যায়, তাই তো? কিন্তু তার আগে নিস্তব্ধ থাকে। তাই তেমনই মনের ভেতর নিস্তব্ধতা তখনই প্রয়োজন আছে যখন বড় কিছু হতে চলেছে। কাল বৈশাখী আসার আগে দেখবেন সব থমথমে হয়ে যায়, বাতাস এক বিন্দু চলে না, একটা গাছের পাতাও নড়ে না, কারণ প্রস্তুতি চলছে তারপরে। তার মানে বড় কিছু হবে, সেটা দুর্ঘটনাও হতে পারে, ভালো কিছু হতে পারে। তবে কাল বৈশাখী তো আর মানুষের জীবনে সবসময় আসছে না। কাল বৈশাখী এলেও ছোট থেকে দেখে আসছি, আবার তো আমরা ওভারকাম করে গেছি, কারণ এটা তো প্রাকৃতিক নিয়ম, তাই না? তাহলে সুতরাং একা থাকা মানে এটা কখনোই নয়, এটা কখনোই ভাববেন না যে জীবনের সব কিছু শেষ হয়ে গেল। জীবনের নতুন করে আপনি শুরু করতে চলেছেন, শেষ হয়নি, একদম ভুল কথা। তাই আজকে যারা ফোনে আছেন শেষের দিকে একদম, আর কয়েক মিনিট আছি আপনাদের সঙ্গে 8336973024-এ, কেমন? চলে আসুন, আজকে আছি আপনাদের সঙ্গে আর মাত্র বোধহয় 5 মিনিট, 5 মিনিটস, ঠিক? তাহলে যেতে যেতে একটা আরেকটুখানি শুনে নিই আমরা। দুটো তো নচিতার গান শোনা হলো, একটা রূপম ইসলামের গান শোনা হলো, আর আরেকটা কথা কিন্তু ভুলে গিয়েছিলাম, আগামীকাল দেখা হবে কি জানি না, সানডে এলে তো রবিবার শুডিও সুন্দর আড্ডা হয়, তবে আগামী সোমবার বকরা ঈদ। আমার যায় ইসলামিক বন্ধুরা আছে, যে পরিবাররা আছে, তাদেরকে ভীষণভাবে শুভকামনা তাদের ঈদের জন্য, কারণ এই ঈদে বেশ খাওয়া দাওয়ার পর্ব থাকবে। যদিও কেউ নিমন্ত্রণ করেনি এখন অবধি। না, আমার ভালো লাগে, ছোট থেকে আমার প্রচুর ইসলাম মোহামেডান বন্ধু বান্ধব ছিল, তাদের নিয়ে বড় হয়েছি। আর বকরি ঈদের দিন এসব নিমন্ত্রণ না, সকালবেলা বাড়িতে চলে যেতাম তাদের কাছে গিয়ে, একদম শুরু থেকেই। তো এই ব্যাপারটা আর এখন আর নেই, বড় বয়সে হয়ে যায়, বয়স বেড়ে যাওয়ার পর আর সেই বন্ধু বান্ধবগুলোর নেই, হারিয়ে গেছে কোথায়। তো যাই হোক, 4 মিনিট আর আছি। নমস্কার, কেউ আছেন কলে? তাড়াতাড়ি বলুন। না, উনি ফোনও ধরতে পারেন না, কথাবার্তা ঠিক করে বলতে পারেন না। আচ্ছা, ভালো থাকবেন।